আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে দীপ্তি চৌধুরীর সাথে আছে আপনাদের। আর আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে এখন যিনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন হয়তো, এবং যার কথার উপর আসলে জনগণ অনেকখানি নির্ভর করেন, এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 2015 সালের 10ই মার্চ আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, সেই ঘটনাটা আমাদের যদি একটু বলেন যে কারা কিভাবে কখন আপনাকে উঠিয়ে নিয়ে গেল এবং দেশের বাইরে আপনাকে কিভাবে নিয়ে যাওয়া হলো। উত্তরার যে বাসাতে আমি ছিলাম সম্ভবত 3 নম্বর সেক্টরে একটা বাসায়, আমার এক বন্ধুর বাসায় আমি তখন ছিলাম। আমি তখন প্রায় হাইডিংয়ে যেতে হতো, প্রায় সময় আমার অবস্থান পাল্টাতে হতো। হ্যাঁ, আমি বিএনপি এবং 20 দলের মুখপাত্র হিসেবে তখন দায়িত্ব পালন করছিলাম। তখন এই যে মার্চের 10 তারিখে রাত প্রায় 9টা-10টার মতো হবে, আমাকে প্লেন ক্লথসে আর্মড পার্সোনাল কিছু লোকজন আমাকে চোখ বেঁধে হাত বেঁধে সেই বাসা থেকে নিয়ে গেল। দরজা। ওই বাসায় কি আপনি একা ছিলেন? না, আমার সাথে 1-2জন কর্মচারী যারা বাসায় কাজ করতো কেউ ছিল না। তো ওখান থেকে যেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো, এটা খুব সম্ভবত 20-30 মিনিটের ড্রাইভ হবে। আমার তো চোখ বন্ধ, হাত বাঁধা, আমি বুঝতে পারি না কোথায় নিয়ে গেছে। তবে যেই অবস্থায় আমাকে ওখানে রেখেছে সেই জায়গাটা ছিল নিচতলা একটা ভবনের, সেটা যেহেতু সিঁড়ি বাইতে হয়নি আমি বুঝতে পেরেছি। এবং যে কোঠরিতে আমাকে রাখা হয়েছে সেটা 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না। এর শুধুমাত্র একটা স্টিলের দরজা ছিল, নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটা 4-5 ইঞ্চি একটা জায়গা ছিল, উপরে সেই স্টিলের দরজার উপরে একটু ফাঁকা ছিল, বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো, রুমে একমাত্র একটা হাই পাওয়ার লাইট, আর কোনো ভেন্টিলেশন নাই। যিনি ইন্টারোগেশনের জন্য আসতেন তার চেহারা তো আপনি দেখতে পেতেন না? আমাকে বলা হতো যে একটা গামছা দিয়ে আমার চোখ যেন আমি নিজে বেঁধে রাখি, তারপর ওনারা ভিতরে ঢুকে আরও একটা কাপড় দিয়ে বাঁধতেন। তো সুতরাং কোনো সুযোগ নেই। ন্যাচারাল কলের জন্য একটা সুযোগ রাখা হয়েছিল, এটা ছিদ্র নালার মতো একটা জায়গায়, একটা ওয়াটার ট্যাপ এক কিনারে। খুব সম্ভবত এই ছিদ্রটার সাথে সেফটি ট্যাঙ্কের কোনো যোগাযোগ ছিল, সবসময় দুর্গন্ধ আসতো, অনেক সময় পোকামাকড়ও আসতো। একটা পাতলা কম্বল আর একটা বালিশ ছাড়া আর কিছুই ছিল না। কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশুর পক্ষেও সেই সমস্ত জায়গায় থেকে দীর্ঘদিন সারভাইভ করা সম্ভব নয়। আমি দিন গণনা করতাম, আমার নখ দিয়ে দাগ দিতাম আমি দেওয়ালে কয়দিন হলো। প্রায় 61 দিনের মাথায় তারা আমাকে বের করে চোখ বেঁধে মাস্ক পরিয়ে, শুধু নাক এবং এই মুখের ছিদ্রটা ছাড়া খোলা ছিল না, অনেক লম্বা ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে গেল। তখন আমার মনে হলো যে হয়তো রাত নেমে গেছে, তারা অপেক্ষা করছিল হয়তো আরও বেশি রাতের জন্য। এক পর্যায়ে একটা গ্রুপের কাছে হস্তান্তর করলো, তাতে আমার মনে হয়েছে এটা হয়তো অন্য দেশ। পরে তো আমি সব জানতে পেরেছি, কিভাবে কোথায় কেমন আন্দাজ করতে পেরেছি তখন। এবং এর পরে প্রায় 3-4 ঘন্টার মতো হবে একটা ড্রাইভ, যেখানে আমাকে ড্রপ করলো সেটা আমি পরে দেখতে পেয়েছি সাইনবোর্ডে লেখা শিলং গলফ লিঙ্ক বলে একটা জায়গা আছে একটা মাঠের পাশে। এটা খুব ভোরে আমাকে ছেড়ে দিল এবং বলা হলো ইউ আর ফ্রি নাও। এখন আমি শুধুমাত্র আমার জামা কাপড় বলতে গায়ে যেটা গেঞ্জি ছিল বা একটা পাজামা ছিল, এটা ছাড়া আর আমার কিছুই নেই। তারা আমাকে হাতে কিছু ওষুধ দিয়ে দেয়, যেটা আমার সাথে ছিল। যারা মর্নিং ওয়াকে ছিল তাদেরকে আমার অবস্থা তাদেরকে জানালাম, বললাম পুলিশকে একটু ইনফর্ম করতে। তারা পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ আসলো, কিছুক্ষণ পর আমাকে নিয়ে গেল পয়লা একটা হাসপাতালে। আমাকে প্রাথমিক চেক আপটা করার পরে তাদের কাছে মনে হলো যে আমি মেন্টালি হয়তো ঠিক নাই, শারীরিক অবস্থা যেরকম সব পোড়া শরীর, স্কিন ডিজিজে ভর্তি হয়ে গেছে, একটা মানে ডার্টি অথবা সূর্য কিরণ যেখানে যায় না সেরকম জায়গায় থাকলে যা হয় সেটা হয়েছে। পরে আমাকে তারা একটা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল। পুলিশ ফাঁড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করে রেকর্ড করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তারা আমাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে গেলো। আমি তখন জানতে চাইলাম তোমরা আমাকে এই হসপিটালে নিয়ে আসছো, এটা তো লেখা যাচ্ছে মেন্টাল হসপিটাল। বলে যে না, তোমাকে একটু ডাক্তার দেখানোর দরকার।
supremacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. তো ডাক্তার সাহেব দেখে টেকে আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করায় কোলাপসিবল গেটের ভিতরে নিয়ে গেল। তা আমি ডাক্তার সাহেবকে এবং একজন নার্স ছিল ওনার সাথে তাকে অনুরোধ করলাম যে আমার এই পরিচয়, আমার এই টেলিফোন নম্বরগুলো আমার ফ্যামিলির, আপনারা যদি দয়া করে যোগাযোগ করেন তাহলে হবে। সেই ডাক্তার সাহেব বলল পুলিশকে যে তোমরাও যোগাযোগ করো। তারা আমার ফটো টোটো উঠালো ওখানে। তখন আমার দাড়ি টাড়ি এটা সব কিছু তখন তো শিফট হইতে পারি নাই অনেক দিন। তার পরের দিন সে নার্স এবং ডাক্তারের ইনস্ট্রাকশনে খুব সম্ভবত আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে মনে হয় না কোনো যোগাযোগ হয়েছে। আমাকে 2-3 দফা পাগলের ওষুধ খাওয়ানো হলো এবং আপনার কি মনে হয় সেটা ষড়যন্ত্রমূলক? আমি সেটা বলতে পারবো না, সেটা তারা মনে করেছে, পাগল মনে করেই খাওয়াইছে। এবং সে এক রাত্র ওখানে কাটলো। তারপরের দিন দুপুরবেলা যে আমার ফ্যামিলির সাথে টেলিফোনে তারা যোগাযোগ করতে পারলো, তখন আমি কথা বললাম। এরপরে আমি দেখেছিলাম যে বিবিসির পক্ষ থেকেও একটা ছবি প্রকাশ করা হয়েছিল, যেটা পুলিশ এবং ডাক্তার সাহেবরা ছবি তুলেছিল। তখন আমার দাড়ি ঠেরিওয়ালা সব, এটা আমি পরে দেখতে পেয়েছি। তা আমাকে এই ঘটনার পর আমার ওয়াইফের সাথে যোগাযোগ হওয়ার পরে আমি তো বললাম যে তুমি এই ঘটনা সবাইকে জানাও, আমার নেত্রী ম্যাডামকে জানাইছে। পরে আমাকে যখন সেই মানসিক হাসপাতাল থেকে তারা রেফার করলো যে আমরা হি সাউন্ড এবং তাকে সিভিল হসপিটালে নিয়ে করা হোক, মানে সে মেন্টালি সাউন্ড, এটা সার্টিফিকেট দিয়ে সিভিল হসপিটাল পাঠালো। তখন একটা আমি টেলিভিশন ক্যামেরা হবে কোনো মিডিয়ার, দেখলাম আমি বেরোনোর সময় আমাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আমার মুখ টুক ঢেকে রাখছে। আমি শুধু কয়েক সেকেন্ডের সময় পেলাম। তো আমি বুঝলাম যে আমার এটা বলা দরকার। আমি বললাম যে ইয়েস, আই এম সালাউদ্দিন ফ্রম বাংলাদেশ, এই কথাটা বলেছি। তো সেই জিনিসটাই এখানে বোধহয় তারা পাস করেছিল এবং এটা ভাইরাল হলো। তারপরের ইতিহাস তো আপনারা জানেন। সেই আইনি প্রক্রিয়াটা নিয়ে যদি একটু বলেন, কিভাবে লড়লেন আপনি? আমাকে ওখানে হসপিটালেরই একটা প্রিজন সেলে রাখা হলো, ওইটা পার্ট অফ দি জেলখানা আর কি। ওইখানে থেকে তারা একটা মামলা দায়ের করলো আমার সাথে। ওখানেই পুলিশ অফিসাররা দেখা করে ইন্টারোগেশন করে মামলা দায়ের করলো যে আমাকে ফরেনার্স অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, যারা কোনো ডকুমেন্ট ছাড়া ট্রেসপাস করে তাদের বিরুদ্ধে, সেই মামলা দেয়া হলো। তারপর আমার ওখানে চিকিৎসা করা হলো 6-7 দিন। হসপিটালটা আমার তখনকার যে শারীরিক অবস্থা, আমার কিডনির ছিল, অসুবিধা ছিল, এগুলো নিয়ে তারা মনে করলেন যে এই হসপিটালে হবে না। তারা আরেকটা হসপিটালে আমাকে ট্রান্সফার করলেন 7 দিন পরে, এবং সেটা নেগ্রিমস হসপিটাল নামে পরিচিত। এটা মোটামুটি একটা বড় হসপিটাল। তো ওখানে আইসিইউতে রাখা হলো সর্বক্ষণ। তো আমার পিছনে 2-1 গাড়ি সিকিউরিটি দিয়ে রেখেছিল, এবং আইসিইউর পরে আবার কেবিনে শিফট করলো, ওখানেও এরকম সিকিউরিটি রাখা হলো। এক পর্যায়ে আমি ওই প্রিজন সেলে থাকতে আমার ওয়াইফ, মানে আমাকে ওখানে পাওয়া যাওয়ার পরে আমার ওয়াইফ 4-5 দিন পরে যেতে, সম্ভবত 3 দিন কি 4 দিনের মাথায় যেতে সক্ষম হয়েছে। তখন তারা লয়ার অ্যাপয়েন্ট করে আদালতে বেইল পিটিশন সাবমিট করে তারা মুভ করে একটা জামিনের ব্যবস্থা করলেন। তারপর থেকে আমার উপরে একটা কোর্ট অর্ডার ছিল যে এভরিডে পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং প্রতি সপ্তাহে আমাকে কোর্টে হাজির হইতে হবে এই শর্তে, এবং শিলংয়ের বাইরে যেতে পারবো না এই শর্তে আমাকে বেইল দেওয়া হলো। এবং আপনাকে সেটা করতে হয়েছে? সেটা কতদিন? আমার মনে হয় 1 বছর মতো আমাকে এভাবে করতেছে। তারপরে যখন আমার বিরুদ্ধে ফর্মাল চার্জশিট দেওয়া হলো, ট্রায়াল প্রসিজার এক পর্যায়ে আমার উকিল আদালতে বললেন যে যেহেতু উনি আদালতে আসতেছেন, পুলিশের হাজিরাটা মওকুফ করা যায়। তারপরে পুলিশের হাজিরাটা মওকুফ হয়েছে। এরপরে দীর্ঘ 3.5 বছর আদালতে মামলা লড়ার পরে আমি নিম্ন আদালত থেকে, বিচারিক আদালত থেকে খালাস পেলাম। এটা 2018 সালের 26 অক্টোবর খুব সম্ভবত। এবং আমি আশা করছিলাম আমি দেশে ফিরতে পারবো, কিন্তু দীর্ঘ 4-5 মাস পরেও কোনোভাবেই আমাকে কিছুই জানানো হচ্ছে না কর্তৃপক্ষের, মানে শিলং গভর্নমেন্টের বা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আপনার দল তখন আপনাকে কেমন সাপোর্ট করেছে স্যার? আমার দল আমাকে সবসময় যেভাবে সাপোর্ট করা দরকার, বক্তৃতা বিবৃতির মাধ্যমে যেটুকু করা দরকার করেছে। এছাড়া তো আর কোনো কিছু করার কায়দা ছিল না। এক পর্যায়ে দেখলাম প্রায় 5 মাসের মাথায় আমার বিরুদ্ধে, সেই আমার খালাসের রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করেছে। তা এখন সেই আপিলটা নিষ্পত্তি হতে হতে আরও প্রায় 4.25 বছর সময় লেগেছে।
2023 সালের প্রথমার্ধে আমি সেই আপিল মামলাটাও নিষ্পত্তি করতে পারলাম। তারপর আমি ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করলাম, বাংলাদেশ গভর্নমেন্ট ট্রাভেল পাস ইস্যু করেনি। যখন এখানে কিছু মিডিয়ায় লেখালেখি হলো, আমি ইন্টারন্যাশনাল মিডিয়ায় 2-1টা সাক্ষাৎকার দিলাম। তখন একদিন শুনলাম যে ফরেন মিনিস্ট্রি থেকে আসামের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমাকে দেওয়া হয়, আমি ট্রাভেল পাস দেওয়া হয়। আমি যোগাযোগ করলাম, আমাকে ট্রাভেল পাস দেওয়া হলো 3 মাসের সময় দিই। কিন্তু সেই ট্রাভেল পাসটা এনাফ না আমি বাংলাদেশে ফেরত আসার জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্লিয়ারেন্স দরকার, তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের। সেই ক্লিয়ারেন্সটা আর আমি পাচ্ছিলাম না। পরে যখন বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন হলো, ফেসিবাদের পতন হলো, তখন বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে আমি ইমিডিয়েটলি ফোন করলাম যে আমাকে ট্রাভেল পাস আবার দাও, সেই আগের ট্রাভেল পাস নাই। তখন সে আর দ্বিধাগ্রস্ত হয়নি, বলে যে আমি পাঠাই দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। তো ট্রাভেল পাসটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে আগের ট্রাভেল পাসটা অনুসরণ করে। তখন আমি ভারত সরকারের আমাদের যে শিলং অর্থাৎ মেঘালয় রাজ্য সরকারের মাধ্যমে ইমিডিয়েটলি এটা আবার পার্সু করি, যাতে আমাকে কোর্ট অর্ডার অনুযায়ী, কোর্টের অর্ডার করেছিল যে সেন্ড হিম ব্যাক। তখন তারা ইমিডিয়েটলি বাংলাদেশের এই অভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করে খুব সম্ভবত আর্জেন্ট মেসেজ পাঠিয়েছে। তখন আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের মেসেজটা তারা দিল যে হ্যাঁ, আপনাকে এখান থেকে দিল্লি যেতে হবে, আমরা ট্রাভেল পাস দিচ্ছি, ওখান থেকে ফরেন মিনিস্ট্রি আপনাকে ক্লিয়ারেন্স দিলে আপনি এখানে যেতে পারবেন। তো অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থাটা হয়, তা আমি দেশে ফেরত আসতে পারি। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. বর্তমানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, আপনি সেখানে বেশ সুখেই ছিলেন, তাদের আতিথেয়তায় ছিলেন, আপনার ফ্যামিলিও ওখানে ছিল, বেশ আরামে বাংলোতে আপনি ছিলেন, এবং এখনও আপনি পার্শ্ববর্তী কোনো দেশের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছেন। এই যে প্রোপাগান্ডা কোট আনকোট, সেটার বিপক্ষে বা সেটা সম্পর্কে আপনার কিছু বলার আছে স্যার? আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না, আর এখনকার রাজনীতিতে দেখি না। তবে যারা এই সমালোচনা করছে, আমার মনে হয় সেই সমালোচনার অধিকারের জন্যে আমরা সংগ্রাম করেছি, আমরা বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। কিন্তু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি, অধিকার এবং স্বাধীনতা ততটুকুই যতটুকু আরেকজনের অধিকারে হস্তক্ষেপ না হয়। আমি বাংলাদেশে আসার পরে সরকার গঠিত গুম কমিশনে আমি উপস্থিত হয়েছিলাম। আমি দীর্ঘ জবানবন্দি দিয়েছি সমস্ত ঘটনা বর্ণনা করে। গুম কমিশনের যে সংক্ষিপ্ত রিপোর্ট, সামারি রিপোর্ট এবং পূর্ণাঙ্গ রিপোর্টে আমার কথাটি স্পেসিফিক উল্লেখ করেছে, এবং সুখরঞ্জন বালি নামে আরেকজন ভদ্রলোক, যিনি মোল্লা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাক্ষী ছিলেন, এই 2টা ঘটনা উল্লেখ করে বলেছে যে এই 2টা ঘটনায় আমরা আরেকটি দেশের ইনভলভমেন্ট আমরা খুঁজে পেয়েছি, এইভাবে রিপোর্টটা দিয়েছে। আমি সেই দিনই টিভি সাক্ষাৎকারে বলেছিলাম, ওখানে দাঁড়িয়েই গুম কমিশনের অঙ্গনে দাঁড়িয়েই আমি বলেছিলাম যে আমি মনে করি না এই গুম কমিশনের তদন্ত করার খুব একটা বেশি সুযোগ আছে, সেই জন্য আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করব, এবং মামলাটা এমনভাবে করব যাতে মামলায় আমি মেরিট থাকে এবং এটা আমার পক্ষে আসে, সেভাবেই তো আমাকে মামলাটা করতে হবে। গণতান্ত্রিক সংগ্রামে আমার এবং আমার পরিবারের যে ত্যাগ এবং সংগ্রাম, সেটা তো আমাকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে না। এই দেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার দরকার, সেই পক্ষে আমি কথা বলেছি। আমরা সংস্কারের কথা বলছি, আমরা ফেসিবাদী এই মানবতা বিরোধী অপরাধের যারা দায়ী তাদের বিচারের জন্য কথা বলছি, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কথা বলছি। এই কথাগুলো বলার জন্য যদি কেউ আমাকে বিপক্ষ মনে করে এবং অন্য দেশের চর মনে করে, ভালো। বর্তমান সময়ে যখন মানে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে কথা হয়, বারবার বলা হয় যে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে, এবং সেই জায়গায় প্রশাসনিক কাঠামোতে যারা ছিলেন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে গত 15 বছরে যারা আমলা ছিলেন, যারা প্রশাসনে ছিলেন, তারা নানাভাবে ব্যবহৃত হয়েছেন, কিংবা তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ব্যবহৃত হয়েছেন। সেই জায়গায় সচিবালয়ে এখনও আমরা দেখছি এক ধরনের আন্দোলন হচ্ছে। এটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে আমলাদের রাজনীতির সাথে জড়িত থাকা, কিংবা অনেকেই বলেন যে একেবারেই ছাঁটাই করে নতুনভাবে গঠন করা, এই বিষয়গুলো নিয়ে আপনার মতবাদ কি, রাজনীতি এবং আমলাতন্ত্র? আমরা প্রথম থেকেই সরকারকে অনুরোধ করেছিলাম লিখিতভাবে সাক্ষাৎ করে যে প্রশাসনে, পুলিশ বিভাগে এবং বিচার বিভাগে
সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা ফেসিবাদের দোসররা বসে আছে, বিগত পতিত ফেসিবাদ কর্তৃক যারা নিয়োগকৃত, যারা ফেসিবাদকে দীর্ঘায়িত করার জন্য কাজ করেছে এবং ফেসিবাদের পক্ষে বিভিন্ন রকম ভূমিকা নিয়েছে, তাদেরকে আপনি বিদায় করুন। আমরা অনুরোধ করেছিলাম তাদের পরিবর্তে পরীক্ষিত যারা বঞ্চিত তাদেরকে নিয়ে আসুন, কিন্তু সরকার আমাদের সেই কথা শুনেনি। আমি একটা উদাহরণ দিই। পতিত ফেসিবাদী সরকার কর্তৃক নিয়োগকৃত ক্যাবিনেট সচিবকে 2 মাস 5 দিন লেগেছে তারা অপসারণ করতে। এটা অপসারণও নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় সে অবসর গ্রহণ করেছে। এই 2 মাস 5 দিনকে এই সরকারের পক্ষে কাজ করেছিল সে। জুডিশিয়ারি সহ প্রশাসন সহ সর্বত্র এখনও পর্যন্ত পতিত ফেসিবাদের দোসররা বসে আছে। এমনকি প্রধান উপদেষ্টাকে আমরা এইটুকুই বলেছি, এইভাবেই বলেছি যে আপনার উপদেষ্টা পরিষদে পতিত ফেসিবাদের দোসরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নাম গ্রাম সহ বলেছি। আমি কারোর নাম এখানে উল্লেখ করে তাকে বিব্রত করব না, সেটা উচিত হবে না, কিন্তু আমরা নাম গ্রাম সহ তাদেরকে দিয়েছি। এরকম কয়েকজন আছে এবং যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই, যারা 17 বছর 20 বছর বিদেশে ছিল, তাদেরকে এখন আবার নিয়ে এসে নিয়োগ করা হয়েছে। এটা উপদেষ্টা পরিষদের কথা বলছি। তারা এই সরকারকে ভুল বুঝিয়ে, প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে। 25 জন প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ এবং ঠিক ভাবছেন, তাকে ভুল বোঝানো হচ্ছে, মানে যেমনটা আগে হাসিনাকে ভুল বোঝানো হতো। প্রধান উপদেষ্টাকে আমরা এখনো মনে করি তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি তার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবে কিনা আমার সন্দেহ উদয় হচ্ছে এখন আমাদের। কেননা আমরা শুধু একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচন ঘোষণার জন্য। আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি, কোনো রাজনৈতিক দল দাবি করেনি, কিন্তু তিনি অন্য কোনোভাবে হয়তো কয়েকদিন আগে মনে করেছেন যে ওনাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। এটা ঠিক নয়। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করে আসছি এবং আমরা সহযোগিতা অব্যাহত রাখব। তবে এখন শর্ত হচ্ছে তিনি যদি রোড ম্যাপ ঘোষণা না করেন তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। আজকে যে অস্থির অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। দাবি দাওয়া নিয়ে যমুনার কাছাকাছি না গেলে পানি পাওয়া যায় না, এই সংস্কৃতির কারণেই এইগুলো আরও উৎসাহিত হচ্ছে। আমি এখানে বলতে চাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নির্বাচনের বিষয়ে ইশরাক হোসেনের পক্ষে গেজেট নোটিফিকেশনের জন্য আদালতে যে রায় হয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে ইলেকশন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে। এছাড়া ইলেকশন কমিশনের কোনো উপায় ছিল না। এখন ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ইলেকশন কমিশন ঘেরাও করা হচ্ছে। কেন? 30 দিন পূর্ণ হয়েছে গেজেট প্রকাশের। আইনের বাধ্যবাধকতা ছিল সিটি কর্পোরেশনের অ্যাক্ট অনুসারে 7 ধারার অনুসারে 7-এর 2 ধারা অনুসারে, কিন্তু সেই 30 দিনও পার হয়ে গেল, সরকার এখনও তাকে শপথ গ্রহণ করানোর কোনো ঘোষণাও দেয় নাই, ব্যবস্থাও নেয়নি। শুনছি আরও একটা নাকি আপিল হয়েছে। এই সমস্ত এগুলো তো জনগণ বুঝে, আমরা বুঝি। তা সেই জন্য বলছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফেসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যেই তো। তা এখন যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা না হয়, তাহলে আমরা কি ভেবে নেব যে এই সরকার নিউট্রাল সরকার না? আপনারা যেখানে একটি দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছেন, তার প্যারালালি কিন্তু এনসিপি নির্বাচন কমিশন বাতিল এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য তাগাদা দিয়ে তারা আন্দোলনে নেমেছে, মাঠে আছে তারা। এবং নির্বাচন কমিশনকে তাদের নেতারা, শীর্ষস্থানীয় নেতারা মোটামুটি বিএনপির এক কার্যালয় বলে ঘোষণা করেছেন। তাদের এই দাবি এবং এই বক্তব্য সম্পর্কে আপনার কি বলার আছে? হ্যাঁ, আমি শুনেছি একটি নতুন গঠিত একটি দল, যাদের এখনও পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনও নাই, একটা নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের সাফল্য কামনা করি, তাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি। এখনও পর্যন্ত সেই অভিজ্ঞতা না থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে তারা এমন কিছু কর্মসূচি নিচ্ছে যেগুলো নেওয়া উচিত নয়। যেমন এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিদ্যমান আইনে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে, যে সার্চ কমিটির কাছে সকল রাজনৈতিক দল তাদের তালিকা দিয়েছে, আমরাও দিয়েছি। সরকার একটা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সেই নির্বাচন কমিশন গঠন করেছে, যার পরে প্রত্যেক দল থেকে মোটামুটি স্বাগতম জানানো হয়েছে, না হলেও কেউ সমালোচনা করেনি। এবং এই নির্বাচন কমিশন
কোনো নির্বাচন পরিচালনা করেনি যে তাদের কোনো পরীক্ষা হয়েছে তারা নিরপেক্ষ কিনা। এই নির্বাচন কমিশনের কাজই ছিল আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের পক্ষে গেজেট নোটিফিকেশন করা, সেটা তারা করেছে। তাতেই তারা মনে করেছে এটা বিএনপির পক্ষে গেছে, এটা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, এটা কোনো যুক্তি হতে পারে না। তারা কয়েকজন উপদেষ্টাকেও বিএনপিপন্থী মনে করে তাদের পদত্যাগ চায়। তারা এটা চাইতেই পারে, তাদের এটা স্বাধীনতা আছে বক্তব্য দেওয়ার, কিন্তু তার পক্ষে যুক্তি থাকতে হবে। আমরা যে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছি তার পক্ষে আমাদের যুক্তি আছে যে একটা নবগঠিত রাজনৈতিক দলের সাথে এদের সম্পৃক্ততা আছে এবং আরেকজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যার কারণে রাষ্ট্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রে কিছু বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি এবং নিরপেক্ষতা বজায় থাকার জন্যেই আমরা, রক্ষা করার জন্যেই আমরা এই প্রস্তাব দিয়েছি। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. কাদেরকে আপনি শক্তিশালী মনে করছেন বিএনপির পাশাপাশি? জনসমর্থন আছে এরকম মনে করছেন কাদেরকে? রাজনৈতিক ময়দানে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা নির্বাচনের সময় পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এখন এখানে আমি কাউকে ছোটও করব না, বড়ও করব না, ক্ষুদ্র দলও বলবো না, বড় দলও বলবো না, কারণ রাজনৈতিক সম্মান দিয়ে এটা গণতান্ত্রিক রীতি। আমরা যেন এই কালচারের চর্চা করি, এই সংস্কৃতির চর্চা যত বেশি হবে। কিন্তু আপনি যত সোভার ভাবে বলছেন, আপনার দলের অনেকেই কিন্তু অত সোভার ভাবে বলেন না, নানা ধরনের হুমকি, নানা ধরনের কথা কিন্তু তারা বলেন এবং সমন্বয়হীনতার একটা আভাস কিন্তু পাওয়া যায় আপনাদের অনেক নেতা কর্মীদের কথার মধ্যে। সেটা নিয়ে কি বলবেন স্যার? বুঝেছি আমি। দেখুন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এর ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংগ্রাম আছে, সরকার চালানোর অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে। কারা কোন স্তরের নেতৃত্ব থেকে কি বক্তব্য আসে সেটাও তো আপনাদের বিবেচনা করতে হবে। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতৃবৃন্দের কাছ থেকে যদি কোনো বিতর্কিত বক্তব্য আসে, সেটা অবশ্য তখন সমালোচিত হতে পারে। তার মানুষের সকল সময় সকল বক্তব্য হয়তো সচেতনভাবে দেয় না, অনেক সময় অনেক কথা যেটা বলা উচিত নয় হয়তো বলা হয়ে যায়, তবে সেটা সংশোধন করাই হচ্ছে উত্তম পন্থা। রাজনৈতিক অঙ্গনে দুঃখ প্রকাশ করা এবং নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করা বা প্রত্যাহার করা, এটাও একটা কালচার, সেটা যেন তারা ফলো করে। আমরাও সেটাই চাই। জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসার জন্য নিশ্চয়ই সকলে উদ্গ্রীব হয়ে আছেন। আমি বিশেষ করে আপনারাও। তার দেশে আসার প্রক্রিয়া কতদূর? তিনি অবশ্যই আমাদের মাঝে খুব শিগগিরই ফেরত আসবেন। আমরা সেই জন্য সমস্ত আয়োজন করছি। সেই আয়োজনটা কি রাজনীতির মাঠ সাজানো নাকি কোনো আইনি জটিলতা? এখানে আইনি প্রক্রিয়া খুব একটা বেশি বাকি নেই, তবে ওনার নিরাপত্তার বিষয়টা আমরা খুব গভীরভাবে খেয়াল করছি এবং সেটা আমাদের সাজানো খুব বেশি দরকার হয়ে গেছে। তো ওনার বাসস্থান, ওনার অফিস, ওনার নিরাপত্তা ব্যবস্থা সব কিছু আমরা এমনভাবে করার চেষ্টা করছি যাতে তিনি এই দেশে আসার পরে কোনো রকমের কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আর ওনার এই দেশে আগমনটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বর্ণাঢ্য আগমন এবং ইতিহাসে অনন্য। সেটা কেমন? সেটা অবশ্যই আপনারা বুঝতে পারেন, দীর্ঘ অনেক বছরের গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পরে, বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দেশের জনগণ বিজয়ী হওয়ার পরে, যার প্রধান নেতৃত্বের মুখ্য ভূমিকা এবং প্রধান নেতৃত্ব ছিল দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের, সেই নেতার আগমনটা যেরকম হওয়া উচিত ইতিহাসে সেরকমই হবে। আপনার কি মনে হয় কিনা যে বৃহৎ অর্থে বিএনপি বাংলাদেশের যে সাধারণ তরুণ সমাজে রয়েছে, যারা হয়তো রাজনীতিতে সরাসরি ইনভলভ না কিন্তু দেশ নিয়ে সচেতন, তাদের স্বপ্ন বা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে কি পারে না? আপনার কি মনে হয় স্যার? আপনি হয়তো ইদানিং কিছু কর্মসূচি আমাদের লক্ষ্য করে থাকবেন, এই যে তারুণ্যের আপনার কনসার্ট করছেন, বিভিন্ন রাজনৈতিক ভাবনা, তারুণ্যের অঙ্গীকার, তারুণ্যের চাওয়া পাওয়া, এগুলো নিয়ে আমরা ডিভিশনাল পর্যায়ে সেমিনার করেছি, জেলা পর্যায়ে করেছি, একটা বিশাল একটা কনফারেন্স হয়েছে তারুণ্যের সমাবেশ নামে।
সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ইনভাইট করেছি, সমাজের যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশাকে প্রতিনিধিত্ব করে তাদেরকে ইনভাইট করেছি। প্রতিনিয়ত মতবিনিময় হচ্ছে, মানে এক্সচেঞ্জ অফ ভিউজ, এবং তাদের মতামত আমরা চাচ্ছি। আমরা 31 দফার আলোকে এখানে তারুণ্যের কি কি ভূমিকা রাখা দরকার এবং তরুণ প্রজন্মের জন্য আমাদের কি কি প্রোগ্রাম কর্মসূচি করা দরকার, এগুলো আমরা আলোচনা করছি এবং আমরা কর্মসূচি প্রণয়ন করছি। সুতরাং আমরা এই কর্মকাণ্ডগুলো করছি তাদেরকে আকৃষ্ট করার জন্যেই তো, তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখতা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যেই তো, এবং রাষ্ট্র বিনির্মাণে তরুণদেরকে অন্তর্ভুক্তি করে একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে। বিএনপি যদি এরপরে রাষ্ট্র ক্ষমতায় আসে, কোন কোন জায়গায় পরিবর্তন আপনারা আনতে চাইবেন? কেমন বাংলাদেশ চান, কেমন রাজনৈতিক পরিবেশ মাঠ চান? এদেশে যাতে নতুন করে কোনো দিন কোনো স্বৈরাচার এবং ফেসিবাদের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর বিনির্মাণ করতে চাই। প্রেস গণতন্ত্রকে পাহারা দিবে সেরকম একটা মিডিয়ার সংস্কৃতি চর্চা করতে চাই। আমরা বাংলাদেশের জুডিশিয়ারিকে এমন একটা অবস্থায়, স্বাধীনতায় দেখতে চাই যাতে জুডিশিয়ারি গণতন্ত্রের রক্ষা কবচ হয়, বিচার বিভাগ রক্ষা কবচ হয়। আমরা কোনো দিন বাংলাদেশে আর সাংবিধানিক ফুয়েরার বা স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ। জাতীয় সংসদকে সত্যিকারভাবে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিতভাবে ভোগ করতে পারবে, সেইভাবেই আমরা রাজনৈতিক চর্চাটা করতে চাই। এটা আমাদের অঙ্গীকার জাতির সামনে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আবারও নিশ্চয়ই দেখা হবে আপনার মনের প্রশ্নের উত্তরটি জানতে। ভালো থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।